আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্ত একাডেমি। আজকে আমরা একটু ভিন্ন ধর্মী টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে হাউ টু বিকাম এক্সপার্ট অন কোড ফোর্সেস। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আসি, কি কি জানতে হবে এক্সপার্ট হতে গেলে। অনেকের ধারণা হচ্ছে গাদা গাদা টপিক জানতে হবে এক্সপার্ট হতে গেলে। আসলে এই ধারণাটা ঠিক না, এটা ভুল। আমরা দেখি কি কি জানতে হবে। সবার আগে হচ্ছে নাম্বার থিওরি। এখানে আছে সিভ অফ এরাটোস্থেনেস, তারপরে প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রথমটা হচ্ছে আমরা প্রাইম, কি সংখ্যা প্রাইম এটা বের করার জন্য ব্যবহার করি। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, একটা সংখ্যাকে প্রাইমে আমরা ফ্যাক্টরাইজ করি। তৃতীয় হচ্ছে মডুলার অ্যারিথমেটিক, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই চার ক্ষেত্রে মড কিভাবে কাজ করে এই জিনিসগুলো জানতে হয়। বাইনারি এক্সপোনেনশিয়েশন, এ টু দি পাওয়ার বি মড এন, মানে মডুলাস, এই এ টু দি পাওয়ার বি কে মড করা, এ আর বি যদি অনেক বড় হয় সেক্ষেত্রে কি করবো। তারপর আসি গ্রাফ থিওরিতে। এখানে বেসিক গ্রাফ ট্রাভার্সাল টেকনিক, বিএফএস ডিএফএস, আর ট্রি এর বেসিক কিছু প্রপার্টিজ জানতে হয়। এরপর আসি ডাইনামিক প্রোগ্রামিং। এখানে আমাদের বেসিক ডাইনামিক প্রোগ্রামিং কিছু লাগে। ওয়ান স্টেট অথবা টু স্টেটের ডিপি, এর বেশি স্টেটের লাগে না সাধারণত, খুবই রেয়ার। বেসিক ট্রি ডিপি, মানে ট্রি এর বেসিক কিছু ডিপি থাকে, যেমন প্রত্যেকটা সাব ট্রিতে কতগুলো নোড আছে এইটা স্টোর করে রাখা। তারপর আসি হচ্ছে ক্যাডেন্স অ্যালগো। ক্যাডেন্স অ্যালগোটা হচ্ছে ম্যাক্সিমাম সাবের সাম, এটা হচ্ছে বের করে। এরপরে ডাটা স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে ডিএসইউটাই লাগে, আর অন্যান্য ডাটা স্ট্রাকচার তেমন লাগে না। যেমন সেগমেন্টরি এসব হচ্ছে এক্সপার্ট হইতে গেলে লাগে না। এই ডিসজয়েন্ট সেট ইউনিয়ন বা ডিএসইউটাই লাগে। এরপরে হচ্ছে বাইনারি সার্চ। বাইনারি সার্চ খুবই ইম্পর্টেন্ট, এক্সপার্ট হইতে গেলে বাইনারি সার্চ লাগবেই মাঝে। লোয়ার বাউন্ড, আপার বাউন্ড বা কাস্টম বাইনারি সার্চ অন অ্যান্সার, এই জিনিসগুলো লাগবে। তারপরে আসি এসটিএল। এসটিএল তো মাস্ট, এসটিএল এর নলেজ থাকা খুবই জরুরি আমার যদি হচ্ছে এক্সপার্ট হইতে হয়। এরপরে গ্রিডি, অ্যাডহক, কনস্ট্রাকটিভ অ্যালগো, এই টাইপের কিছু প্রবলেম আসে। অ্যাডহক বা কনস্ট্রাকটিভ তো প্রত্যেকটা কন্টেস্টে আছে। এরপরে আসি হচ্ছে মিসেলেনিয়াস কিছু টপিক, যেমন প্রিফিক্স সাম, ডিফারেন্সিয়াল, এগুলো খুবই জরুরি। প্রিফিক্স সাম এটা একটা টেকনিক, ডিফারেন্সিয়াল এটা একটা টেকনিক, এই টেকনিক গুলো আমার লাগে। এখন আসি কোথা থেকে শিখবো এগুলো। আমরা হচ্ছে চারটা জায়গা থেকে এগুলো শিখতে পারি, আরো অনেক জায়গা আছে শেখার, কিন্তু আমি মূলত এগুলো থেকে শিখেছি। cpalgorithm.com, এইটা খুবই একটা ভালো জায়গা, খুবই ভালো রিসোর্স আছে এখানে। সবগুলো টপিক, ডাটা স্ট্রাকচার, বেশিরভাগ টপিক ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের এখানে ভালো রিসার্চ পাবেন। এখানে ভালো এক্সপ্লানেশন আছে, স্যাম্পল কোডও আছে এবং কিছু প্র্যাকটিস প্রবলেমও দেওয়া আছে। তারপর সাফাইস প্ল্যানেট, এটা এখানে হচ্ছে বাংলাতে বেশ ভালো ব্লগ লেখা আছে বিভিন্ন টপিকের উপর। fortnite48.com, এইটা নাম্বার থিওরির জন্য আমার দেখা বেস্ট রিসার্চ বলতে পারেন। এখানে এখান থেকে আমি মূলত নাম্বার থিওরি শিখেছি। আর এরপরে আসে হচ্ছে কোড ফোর্সেস ব্লগ। কোড ফোর্সেস ব্লগ এখানে আপনারা জানেন অনেক ভালো ভালো প্রোগ্রামাররা এখানে ব্লগ লেখে, সেখান থেকেও আপনারা শিখতে পারেন। এরপরে আসে হচ্ছে হাউ টু প্র্যাকটিস। হাউ টু প্র্যাকটিসের মধ্যে সবার আগে আসে হচ্ছে কোথায় প্র্যাকটিস করব আমরা, অনলাইন জাজ গুলো কি কি? অনেক ধরনের অনলাইন জাজ আছে, তাদের মধ্যে আমরা হচ্ছে এই চারটাতে মূলত প্র্যাকটিস করলে এনাফ, মোর দেন এনাফ। সবার আগে আছে কোড ফোর্সেস, অ্যাডকোডার, কোডশেফ, লাইটওজে। লাইটওজে টপিক ওয়াইজ প্র্যাকটিসের জন্য বেস্ট প্ল্যাটফর্ম। এরপরে আসি টপিক নাকি ডিফিকাল্টি, কিভাবে প্র্যাকটিস করব। আসলে দুইটাতেই আমাদের প্র্যাকটিস করতে হবে, টপিক ওয়াইজও করতে হবে, ডিফিকাল্টি ওয়াইজও করতে হবে। কখন টপিক ওয়াইজ করবো, কখন ডিফিকাল্টি ওয়াইজ। আমরা সবার আগে শুরু করবো ডিফিকাল্টি ওয়াইজ প্র্যাকটিস করা। এই ডিফিকাল্টি ওয়াইজ প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে কোনো সময় আমরা একটা টপিক পারলাম না, তখন সেই টপিকটা শিখবো। এই টপিকটা শিখে তখন ওই টপিক রিলেটেড আরো দু একটা প্রবলেম করে আবার ডিফিকাল্টি ওয়াইজে ফিরে ফিরে আসবো। এইভাবে করতে গেলে আমরা খুব ভালোভাবে টপিকটা আয়ত্ত করতে পারবো। যদি সবার আগে সবগুলো টপিক শিখি তারপরে প্রবলেম সলভ করতে যাই, তাহলে দেখা যাচ্ছে অনেক টপিক যেগুলো শিখছি সেগুলো ভুলে গেছি, এরকম হয়। তো দুই দুই ভাবে আমরা প্র্যাকটিস করব, কিন্তু মূলত আমরা শুরু করব ডিফিকাল্টি ওয়াইজ। এরপর আসে হচ্ছে কমন কোশ্চেন গুলো কি কি থাকতে পারে। সবচেয়ে বেশি একটা কমন কোশ্চেন থাকে যে আমি প্র্যাকটিস করতেছি ঠিক মতো কিন্তু আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আমি রেগুলার প্র্যাকটিস করি কিন্তু আমার রেটিং এক জায়গায় গিয়ে স্ট্যাক হয়ে গেছে।
না বাড়তেছে না কমতেছে এরকম। এটা স্বাভাবিক। এটা হওয়ার মূল কারণটা হচ্ছে আপনি যখন একটা প্ল্যাটফর্মে প্র্যাকটিস করতেছেন, দেখা যাচ্ছে একই ধরনের প্রবলেম আপনি সলভ করতেছেন। দেখা যাচ্ছে আপনার কাছে বেশিরভাগ ক্ষেত্রে নাম্বার থিওরির প্রবলেম আসতেছে বা গ্রাফ থিওরির প্রবলেম আসতেছে বেশি, বা ডাইনামিক প্রোগ্রামিং এর প্রবলেম বেশি আসতেছে। তখন দেখা যাচ্ছে আপনার যখন ডাইনামিক প্রোগ্রামিং বেশি করতেছেন, নাম্বার থিওরির একটা প্রবলেম আসলে সেটা আপনি পারতেছেন না, কিন্তু পরের কন্টেস্টে আবার ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম আসলে সেটা আপনি পারতেছেন। তো এতে দেখা যাচ্ছে রেটিংটা কমলেও কমতিছেও না বাড়তিছেও না, একটা জায়গায় স্ট্যাক হয়ে যাচ্ছে এরকম। এই ক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে যে আপনি অনলাইন জাস্ট চেঞ্জ করে প্র্যাকটিস করুন। যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমি 1400 বা 1500 যখন ছিলাম তখন এরকম হইতো যে আমার রেটিংটা 1400 থেকে 1500 হচ্ছে, আবার 1500 থেকে 1400 হচ্ছে, এর মাঝামাঝি ঘুরপাক খাচ্ছিল এরকম। তখন আমি কি করছি, ফোর্সেসের প্র্যাকটিসটা অফ করে 1 মাস টানা আমি অ্যাড করার করছি, প্রায় 60-70টা প্রবলেম সলভ করছি। সেই তারপরে আবার হচ্ছে কোড ফোর্সেসে ব্যাক করছি, এবং কিছুদিনের মধ্যে আমি হচ্ছে এক্সপার্ট হয়ে গেছি। মানে আমার হচ্ছে নলেজটা তখন অন্য দিকেও এনরিচ হয়েছে। যেমন অ্যাড কোডারে কিন্তু হচ্ছে নাম্বার থিওরি, ম্যাথ বা ডাইনামিক প্রোগ্রামিং টাইপের প্রবলেম বেশ ভালো পাওয়া যায়। আর কোড ফোর্সেসে বেশিরভাগ কিন্তু অ্যাডহক বা কনস্ট্রাক্টিভ থাকে। তো এই দুইটা মিলে আমার হচ্ছে নলেজটা অনেক এনরিচ হয়েছে এবং আমার রেটিংটা বাড়ছে। এরপর আসি, হাউ মাচ টাইম টু স্পেন্ড অন এ পার্টিকুলার প্রবলেম। এইটা আসলে মানুষ ভেদে বা হচ্ছে প্রত্যেক জনের ভেদে হচ্ছে চেঞ্জ হয়। কে কতটুকু এফোর্ট দিচ্ছে একটা প্রবলেমে সে অনুযায়ী চেঞ্জ হয়। এটার কোনো হচ্ছে জেনেরিক অ্যান্সার নাই যে এত মিনিট বা এত ঘন্টার মধ্যে। কিন্তু জেনারেলি যখন আমরা বিগিনার লেভেলে থাকি বা এক্সপার্টের নিচে থাকি, তখন একটা প্রবলেমে আসলে 30 মিনিটের বেশি সময় দেওয়া ঠিক না। কারণ এতে আপনার অনেক সময় লস হবে, আপনার হচ্ছে ফ্রাস্ট্রেশন আসতে পারে যে আমি সারাদিনে চেষ্টা করলাম একটা প্রবলেম সলভ করতে পারলাম না। এরকম আসলে উচিত না। 30 মিনিট আপনি কোনো কিছু না ভেবে চিন্তা করতে থাকবেন, বিভিন্ন অ্যাপ্রোচে দেওয়ার চেষ্টা করবেন, না পারলে এডিটোরিয়াল দেখবেন, এডিটোরিয়াল কিছু অংশ দেখলেন, দেখে আবার একটু চিন্তা করলেন, তারপরে আর না পারলে আরো বাকি অংশটুকু দেখলেন, দেখে চিন্তা করলেন। কিন্তু 30 মিনিটের বেশি করা আমার মতে উচিত না এই বিগিনার লেভেলে বা এক্সপার্টের নিচের লেভেলে। এরপরে গিয়ে আপনি আরো বাড়াইতে পারেন, তখন আপনি নিজে বুঝতে পারবেন কতটুকু দেওয়া লাগবে একটা প্রবলেম। হুইচ রেটিং রেঞ্জ টু টার্গেট ডিউরিং প্র্যাকটিস। প্র্যাকটিস করার সময় আমরা কোন রেটিং রেঞ্জের প্রবলেম গুলো সলভ করি আসলে, এখানে একটা রুল অনেকেই ইউজ করে, সেটা হচ্ছে কারেন্ট রেটিং প্লাস 200। এই রেটিং রেঞ্জের প্রবলেম গুলো সলভ করুন। যদি আপনার রেটিং হয় 1300, তাহলে 1300 থেকে 1500 রেটিং এর প্রবলেম গুলো আপনি সলভ করুন। এর থেকে কম করাটাও আপনার জন্য বোকামি হবে, আর এর থেকে বেশি করাও 1500 থেকে বেশি করাটাও বোকামি, কারণ ওগুলো হচ্ছে আপনার লেভেল থেকে অনেক বেশি হার্ড। আর কম করার তো কোনো মানেই হয় না, কারণ ইজি প্রবলেম করে আসলে ইমপ্রুভমেন্ট হয় না। এরপরে হচ্ছে হাউ টু ওভারকাম ফ্রাস্ট্রেশন। এইটা খুবই একটা কমন কোশ্চেন থাকে সবার ক্ষেত্রে। আর কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ফ্রাস্ট্রেশন আসে, এটা আমরা সবাই জানি, সবাই আমরা ফেস করি। তো সবাই ফেস করি দেখে এটা হচ্ছে খুবই কমন, এখান থেকে আমরা আবার বেরো হতে পারে না অনেকে। তো এটা থেকে বের হওয়ার একটা ভালো উপায় হচ্ছে নট টু ওয়ারি অ্যাবাউট রেটিং টু মাচ। মানে আপনি রেটিং নিয়ে খুব বেশি চিন্তা করা উচিত না। একটা কথা আছে যে আপনার স্কিল সেট যতটুকু, আপনার স্কিল যেরকম, দিন শেষে আপনার রেটিং সেইখানে যেতে বাধ্য। আপনার স্কিল যদি 1600 লেভেলের হয়, আজকে হোক কালকে হোক একটা সময় আপনার রেটিং 1600-তে যাবেই। এখন এইটা কারোর জন্য হয়তো কয়েক দিনে বা কয়েক সপ্তাহে হয়, কারোর জন্য কয়েক মাস লাগে। এটা নিয়ে অতটা চিন্তা করার কিছু নেই। আপনি যদি প্র্যাকটিস করেন এনাফ, তাহলে আপনার রেটিং ওইখানে যেতে বাধ্য হবে। তো আমরা হচ্ছে রেটিং নিয়ে অতটা চিন্তা করব না, আমরা প্র্যাকটিস করে যাব। আমরা একটা গোল সেট করব যে দিনে আমি 3টা বা 4টা এত রেটিং এর প্রবলেম সলভ করবো। ওইটা আমি করতে পারতেছি কিনা এইটা ইনশিওর যদি করি, তাহলে দিন শেষে আমি বলতে পারি আমার রেটিং ওইখানে যেতে বাধ্য। তো আশা করি আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি, আর কিভাবে এক্সপার্ট হতে হয় একটা গাইডলাইন দিতে পারছি। এরপরেও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভবিষ্যতে আমরা রেগুলারলি কোড ফোর্সেসের বিভিন্ন প্রবলেম, কন্টেস্টের প্রবলেম সলভের ভিডিও দেব, এবং যে অনেক টপিক ওয়াইজ প্রবলেমের ভিডিও দেবো, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।